গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আমরা অলরেডি ক্লাস 10 এর প্রথম অধ্যায় এবং তার ফার্স্ট টপিকটা অলরেডি কমপ্লিট করে এসেছি, যেটা ছিল উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। আমরা আজকে যেটা করব সেটা হলো সেকেন্ড টপিক। আজ শুরু করব উদ্ভিদের সাড়া প্রদান ও সমন্বয় হরমোন। তাহলে দেখা যাক। আচ্ছা, আমাকে বলো তো, আমরা যে ফার্স্ট টপিকটাতে পড়েছি, কারো কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে ফার্স্ট টপিকের পুরো পার্টটাতে? যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমাকে আরো একবার বলতে পারো, আমি ক্লিয়ার করে দেব। খুব কুইক আমাকে জানিয়ে দাও যে কোনো সমস্যা আছে কিনা তাতে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা আজকে সেকেন্ড টপিকটা শুরু করতে পারি এখন দিয়ে। সেকেন্ড টপিক কি? উদ্ভিদের সাড়া প্রদান ও সমন্বয় হরমোন। তাহলে দেখা যাক আজকে আমরা সেকেন্ড টপিকের কি কি জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের পাঠ্য বিষয় হলো উদ্ভিদের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা। উদ্ভিদের দেহে যে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে সেটার নিয়ন্ত্রণে হরমোনের কি কি ভূমিকা রয়েছে বা হরমোন কি ভূমিকা পালন করছে সেটা আজকে আমরা দেখব। আর কি দেখবো? উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। উদ্ভিদের দেহের যে কাজগুলো হরমোন নিয়ন্ত্রণ করছে বা হরমোন অংশগ্রহণ করছে, সেই হরমোনের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলা সেগুলো আমরা পড়বো। আর তারপরে আমরা সেই উদ্ভিদ হরমোনের প্রকারভেদ সম্পর্কে জানবো। উদ্ভিদ হরমোন কত প্রকারের হয় সেটা আমরা জানবো। একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমার গলার অবস্থাটা একটু খারাপ, কথা একটু চাপা চাপা আসছে। আশা করি আমি যেভাবে বলবো তোমরা বুঝতে পারবে, একটু মানিয়ে নিও। চলো, তার পরের পয়েন্ট হচ্ছে সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন মানে কি? আমরা প্রকৃতিতে যে হরমোনগুলো পাই আমরা উদ্ভিদের মধ্যে, বা উদ্ভিদের মধ্যে যে হরমোনগুলি দেখতে পাই সেগুলো সেগুলোকে আমরা প্রাকৃতিক হরমোন বলি, বা ন্যাচারাল হরমোন, যেগুলো প্রকৃতি থেকেই পাওয়া যায়, উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, সেগুলিকে আমরা প্রাকৃতিক হরমোন বলছি। আর কৃত্রিম হরমোনটা কি বা সংশ্লেষিত হরমোনটা, যেটা আমরা প্রাকৃতিক হরমোন যে কাজ করে উদ্ভিদের মধ্যে, কৃত্রিম হরমোনও সেই একই রকমই কাজ করবে, কিন্তু কৃত্রিম হরমোনটা আমরা রাসায়নিক ভাবে তৈরি করি, বা কোনো ল্যাবে, বা আমরা কোনো কেমিক্যাল ল্যাবে আমরা এই হরমোনটা তৈরি করি। কৃত্রিম ভাবে যেটা তৈরি করা হয়, এটা প্রাকৃতিক ভাবে বা ন্যাচারাল ভাবে তৈরি করা হয় না। কৃত্রিম ভাবে আমরা আলাদা করে ল্যাবে আমরা তৈরি করি। কিন্তু প্রাকৃতিক হরমোন যেমন কাজ, কৃত্রিম হরমোনের সেই একই রকমই কাজ। যেহেতু আমরা এটা আলাদাভাবে তৈরি করতে পারি, সেজন্য এই হরমোনটাকে আমরা কৃত্রিম হরমোন বলছি। নেক্সট আমরা দেখবো যে আমাদের এই টপিকের উপর নির্ভর করে মাধ্যমিকে কি কি প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, সেগুলো আমরা দেখবো। তাহলে চলো এখান দিয়ে আজ শুরু করা যাক। হরমোন বা উদ্ভিদ হরমোন কাকে বলে, এটা শুরু করার আগে কয়েকটা জিনিস বলি। আমরা যেমন আগের চ্যাপ্টারটা পড়ে এসেছি, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। উদ্দীপকের প্রভাবে কি হচ্ছিল? উদ্ভিদ সাড়া প্রদান করছিল। যেমনই উদ্ভিদ সাড়া প্রদান করে, উদ্ভিদের মতো প্রাণীরাও কিন্তু সাড়া প্রদান করে। সমগ্র জীবই উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করতে সক্ষম হয়। যেমন তুমি তোমার বন্ধুকে, সাপোজ তোমরা দুই বন্ধু একসাথে দাঁড়িয়ে আছো, তুমি তোমার বন্ধুকে কাতুকুতু দিলে, আস্তে করে কাতুকুতু দিলে বা পিছনে লাগার জন্য কাতুকুতু দিলে, তোমার বন্ধুটা কি হলো? যার একটু বেশি কাতুকুতু রয়েছে সে একটু বেশি লাফিয়ে উঠবে, আর যার একটু কম সে অল্প হলেও লাফাবে।
তাই তো? কাতুকুতু দিলে নিশ্চয়ই আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, কাতুকুতু দিলে লাফিয়ে উঠি। তাহলে কি হয়? তাহলে যে কাতুকুতুটা দিচ্ছে বা যার দ্বারা তোমার বন্ধু লাফিয়ে উঠছে তাকে আমরা উদ্দীপক বলবো। তুমি যদি তোমার বন্ধুকে কাতুকুতু দাও তাহলে তুমি এখানে উদ্দীপক হিসেবে কাজ করছো, আর তোমার বন্ধু এখানে তোমার উদ্দীপনার জন্য সে সাড়া প্রদান করছে। বোঝা গেল? তাহলে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ এবং প্রাণী উভয়ই সাড়া প্রদান করছিল। তাহলে এই যে সাড়া প্রদান, এই যে সংবেদনশীলতাটা তৈরি হচ্ছে এবং যার ফলে উদ্ভিদ বা প্রাণী সাড়া প্রদান করছে, সেই ব্যাপারটা কিভাবে ঘটছে? প্রাণীদের ক্ষেত্রে কি হয়? প্রাণীদের ক্ষেত্রে এই জিনিসটা দুরকম ভাবে কাজ করে। যেমন প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম থাকে, স্নায়ুতন্ত্র রয়েছে। সেই স্নায়ুতন্ত্র কি হলো, যখন ধরো আমরা খেলা করছি, ধরো তুমি খেলা করছো, ক্রিকেট খেলছো, একটা বল এসে তুমি বোলার বল করলো, তুমি সেই বলটা মারতে গিয়ে বলটা তোমার পায়ে লেগে গেল। ওই যে বলটা এসে তোমার পায়ে লাগলো, তাহলে সেই অনুভূতিটা তোমার হয়েছে যে না আমার বলটা লেগেছে বা খুব জোরে লেগেছে, তুমি বসে পড়লে সাথে সাথে। তাহলে তুমি সাড়া প্রদান করলে, বলটা এসে লাগলো তোমার, আর তুমি সাড়া প্রদান করে কি হলো, পা ধরে বসে গেলে যে না খুব লেগেছে। তাহলে এইটা যে লাগাটা, এটা তোমার সাড়া প্রদান ঘটলো। এই যে তোমার যে আঘাতটা হলো সেইটা তোমার মস্তিষ্ক অব্দি পৌঁছিয়েছে। তারপরে তোমার মস্তিষ্ক দিয়ে খবর গেছে যে না তোমার শরীরে একটা আঘাত হয়েছে বা লেগেছে বা যন্ত্রণা করছে। এটা প্রত্যেকটা একটা একটা আহ, এই স্নায়ুতন্ত্রের কাজ। আর এগুলো হচ্ছে প্রাণীর মধ্যে ঘটে। প্রাণীর মধ্যে স্নায়ুতন্ত্র রয়েছে, উদ্ভিদের মধ্যে তো স্নায়ুতন্ত্র নেই। তো এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। তোমার যে লাগা থেকে যে তোমার ব্যথা অনুভব হচ্ছে, এই কাজটা কে কারা করে? স্নায়ুতন্ত্র। আর স্নায়ুতন্ত্র ছাড়াও প্রাণীদের মধ্যে কিছু কিছু হরমোন রয়েছে যেগুলোর প্রভাবে প্রাণীরা সাড়া প্রদান করে। ঠিক উদ্ভিদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে উদ্ভিদের স্নায়ুতন্ত্র থাকে না। উদ্ভিদের ক্ষেত্রে হরমোন থাকে, উদ্ভিদ হরমোন বা যেগুলোকে আমরা ফাইটো হরমোন বলি। উদ্ভিদ এই হরমোন গুলি সেই কাজটা করে। এই যে লাগা থেকে যে ব্যথা, হ্যাঁ, সেই কাজটা কারা করে? উদ্ভিদ হরমোন করে। উদ্ভিদের কোনো গাছকে যখন আমরা কাটি, সেই গাছ কাটার ফলে গাছ থেকে রস বেরোয়। তো সেই রস বার হওয়া মানে একটা উদ্ভিদ তার সাড়া প্রদান করছে, আমরা গাছ কাটছি বলে তারপর রসটা বার হচ্ছে। তাহলে এই কাজটা উদ্ভিদের মধ্যে কারা করে? উদ্ভিদ হরমোন। তাহলে আমরা প্রথমে এমনি হরমোন কাকে বলে সেটা আমরা জেনে নিই। যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা হরমোন বলছি। এটা তো আমি পুরো পুরো সংজ্ঞাটা বললাম, তোমাদেরকে আমি কেটে কেটে বুঝিয়ে দিই। যে জৈব রাসায়নিক পদার্থ, তাহলে হরমোনটা কি? এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়। কোথা দিয়ে নিঃসৃত হয়? বিশেষ কোনো কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ। দু ধরনের গ্রন্থি কোষ রয়েছে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। এগুলো আমরা নেক্সট পুরো ডিটেলসে জানবো, তোমরা আমার সঙ্গে থেকো, জানতে পারবে। তাহলে কোথা দিয়ে? বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হচ্ছে। নিঃসৃত হয়ে কি হচ্ছে? দেহ তরলের মাধ্যমে, দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে, যেখানে উৎপত্তি হচ্ছে হরমোন, যে কোষে, এই যে কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হচ্ছে, সেখান থেকে দূরে বাহিত হয়ে, সেই জায়গায় নয়, সেখান থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করছে। তাহলে কোন প্রক্রিয়ায় এই কাজটা করছে হরমোন? ব্যাপন ক্রিয়ায়। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন ক্রিয়ায় করছে? ব্যাপন ক্রিয়া, অভিশ্রবণ নয়। ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে।
এটাও এক ইম্পর্টেন্ট জিনিস যে উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করছে। যেখানে উৎপত্তি হচ্ছে সেখানে কিন্তু বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করছে না। এটা আবার ব্যতিক্রম রয়েছে, যেমন লোকাল হরমোন বলে এক ধরনের হরমোন রয়েছে, যে হরমোনটা যেখানে উৎপন্ন হচ্ছে হরমোন সেখানেই ক্রিয়া করছে। একমাত্র ওই হরমোনটা ছাড়া বেশিরভাগ হরমোনই যেখানে উৎপত্তি হচ্ছে সেটাই উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করছে। এবং হরমোনের মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। যে হরমোনটা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ বা কোষ সমষ্টিতে উৎপন্ন হচ্ছে এবং দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় সেই উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করছে, সেই হরমোনটা আবার সেই ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। আবার নতুন করে হরমোন তৈরি হচ্ছে, আবার সেই হরমোনগুলো কি করছে, আবার বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করছে এবং বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করার পরে সেই হরমোনও কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাহলে হরমোন কি সেটা আমরা জানলাম। এবার আমরা দেখি উদ্ভিদ হরমোন কাকে বলে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন এবং সর্বোপরি সমগ্র ক্রিয়াকলাপ একটা উদ্ভিদ ছোট থেকে যখন বড় হচ্ছে তার মধ্যে কি দেখা যায়, বৃদ্ধি দেখা যায়, পরিস্ফুটন দেখা যায়, বড় হতে হতে আস্তে আস্তে তাদের মধ্যে সাড়া প্রদান দেখা যায় এবং জনন দেখা যায় এবং সর্বোপরি সমগ্র আর যা যা আছে সমগ্র ক্রিয়াকলাপ এবং নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের জন্য তাদের কিসের প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়। উদ্ভিদ যে বড় হচ্ছে তা কি করে বড় হয়, মাটি থেকে জল, খনিজ লবণ এছাড়াও অন্যান্য উপাদান গ্রহণের মাধ্যমে তাদের পুষ্টি সাধন করে এবং তার ফলেই তো উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে। সেটাই বলছি, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন এবং সর্বোপরি সমগ্র ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের জন্য খাদ্যের সকল প্রকার উপাদান ছাড়াও, তাহলে ওই সমস্ত ক্রিয়াকলাপের জন্য খাদ্যের সমস্ত প্রকার উপাদান ছাড়াও খুব অল্প পরিমাণে এক প্রকার জৈব পদার্থের প্রয়োজন হয়। তাহলে উদ্ভিদ বৃদ্ধি থেকে শুরু করে বড় হয়ে বেড়ে ওঠা পর্যন্ত উদ্ভিদের খাদ্যের প্রয়োজন হচ্ছে। সেই খাদ্যের প্রয়োজনের জন্য যে প্রকার উপাদান তাদের প্রয়োজন সেগুলো ছাড়াও খুব অল্প পরিমাণে কি প্রয়োজন, খুব অল্প পরিমাণে কিছু জৈব পদার্থের প্রয়োজন হয়। শারীরবৃত্তীয় ক্রিয়া সহায়ককারী এই জৈব পদার্থটিকেই উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন বলছি। তাহলে এই বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া, উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া সহায়ককারী এই জৈব পদার্থটিকে আমরা কি বলছি, উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। তাহলে বোঝা গেল উদ্ভিদ হরমোন কাকে বলছি আর এমনি নর্মাল হরমোন কাকে বলছি। কারো কোনো ডাউট আছে থাকলে বলবে প্লিজ। ওকে, বুঝতে পেরেছ। চলো তাহলে আমরা এবার নেক্সট পার্টে যাই। হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়ক বলি। তাহলে হরমোনকে আমরা কি বলছি, যে হরমোন হলো রাসায়নিক সমন্বয়ক। তাহলে হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়ক কেন বলছি সেটা জেনে নাও। জীবদেহে নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। যেটা আমরা পড়ে আসলাম, এক্ষুনি জেনে আসলাম যে জীবদেহে নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহে কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। এইভাবে জীবদেহের রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, যে হরমোনের যে কাজ এক জায়গায় জীবদেহে এক জায়গায় উৎপন্ন হচ্ছে, উদ্ভিদ বলো প্রাণী বলো একই। জীবদেহের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহে ছড়িয়ে পড়ছে এবং কোষের সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করছে। এইভাবে জীবদেহে কি গড়ে উঠছে, রাসায়নিক সংযোগ গড়ে উঠছে
এবং এই রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে আমরা কি বলছি? রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক। হরমোনের বৈশিষ্ট্য আমরা একটু জেনে নেব। হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয়। তাহলে হরমোন কতটা পরিমাণে ক্রিয়াশীল হয়? খুব স্বল্প মাত্রায়, খুব অল্প। প্রয়োজনের চেয়ে কম বা বেশি পরিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ার বিঘ্ন ঘটায়। তোমরা দেখবে কেউ কেউ আছে খুব বেটে হয় না, খুব বেটে মানুষও আমরা দেখি। দেখবে তোমরা সার্কাসে গেলে লক্ষ্য করবে কিছু কিছু জোকার থাকে, খুব তাদেরকে জোকার বলি আমরা। তো জোকার বলা উচিত নয়, প্রত্যেক মানুষই মানুষ। যাই হোক, সার্কাসে যারা দেখবে ছোট ছোট মানুষ থাকে, তাদের হাইট খুবই শর্ট। আবার কেউ কেউ রয়েছে নর্মাল মানুষ, যেমন হাইট হয় তেমন হাইটেরও মানুষ দেখতে পাবে। আবার দেখতে পাবে খুব টল, 6 ফুটেরও উঁচু, 7 ফুট, 7.5 ফুট মানুষও রয়েছে। এগুলো ব্যতিক্রম। সবাই তো আর 7 ফুট হয় না বা 7.5 ফুট হয় না, খুব কম মানুষই হয় 7 ফুট লম্বা, 7.5 ফুট লম্বা। তাহলে তাদের ক্ষেত্রে কি হয়? এখানে ঠিক যে জিনিসটা বলেছে তাদের মধ্যে এটার জন্যই তাদের হাইটটা এরকম অস্বাভাবিক পরিমাণে বেড়ে যায়। হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয়, যেটা জানলাম। প্রয়োজনের চেয়ে কম বা বেশি ক্ষরিত হলে, হরমোন যদি কম ক্ষরণ হয় সেটাও সমস্যা, হরমোন যদি বেশি ক্ষরিত হয় তার ফলেও কোনো অস্বাভাবিকতা দেখা দিতে পারে। যেমনটা আমি উদাহরণ দিয়ে বললাম, খুব কিছু মানুষ আছে বেটে, তাদের হয়তো হরমোন কম ক্ষরণ হয়েছে। যারা অতিরিক্ত লম্বা তাদের ক্ষেত্রে হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে তাদের মধ্যে অস্বাভাবিক হাইট দেখা গিয়েছে। এটা আমি তোমাদেরকে উদাহরণের জন্য বললাম, আরো অনেক কারণ থাকে। তাহলে এখানে আর কি দেখুন, কার্য সমাপ্তির পর হরমোন আমরা কি জেনেছিলাম? কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংস হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গতও হয়ে যায় বা বেরিয়ে যায়। তাহলে হরমোনের বৈশিষ্ট্য আমরা কি জানলাম? হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয়, এক। দ্বিতীয়, প্রয়োজনের চেয়ে কম বা বেশি ক্ষরিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিঘ্ন ঘটায়। কার্য সমাপ্তির পর হরমোন অবশ্যই ধ্বংস হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে কি হয়? নির্গত হয়ে যায় বা বেরিয়ে যায়। হরমোনের বৈশিষ্ট্যটা সম্পর্কে আমরা জানলাম। আমরা নেক্সট টপিকে যাই। হরমোন আবিষ্কারের ইতিহাস। হরমোন কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। এখানে সালগুলো মনে রাখবে। বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে এই রাসায়নিক সমন্বয়ক পদার্থটিকে হরমোন নামে অভিহিত করে। তাহলে হরমোন নামে অভিহিত করলো কি? প্রথমে আমরা জানলাম রাসায়নিক সমন্বয়ক বলছি আমরা হরমোনকে। তাহলে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে এই রাসায়নিক সমন্বয়ক পদার্থটিকে, যে পদার্থটা আমাদের উদ্ভিদ শরীরে রাসায়নিক সমন্বয় ঘটাচ্ছে উদ্ভিদ দেহে, সেই পদার্থটিকে হরমোন নামে অভিহিত করেন 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। এটা অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। হরমোন শব্দটি তাহলে কি শব্দ? গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই করে মনে রাখবে এটা। নেক্সট দেখি 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইনের আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি জানা যায়। তাহলে কত খ্রিস্টাব্দে? 1881 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ডারউইনের কোন পরীক্ষা থেকে? আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি, উদ্ভিদ দেহে যে হরমোন রয়েছে, উদ্ভিদ দেহে যে হরমোনের উপস্থিতি রয়েছে সেই সম্পর্কে জানা যায়। তাহলে কার মাধ্যমে এটা আমরা জানলাম এবং কত সালে জানলাম? এটা অবশ্যই মনে রাখবে। প্রত্যেকটা পয়েন্ট এখানে যেগুলো আছে খুবই ইম্পর্টেন্ট। সাল এবং বিজ্ঞানী এবং কোথা দিয়ে আমরা জানতে পারছি অবশ্যই করে মনে রাখতে হবে। 1881 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ডারউইন আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি জানায়। এই যে
ভদ্রলোকের ছবি দেখছো, ইনি হলেন চার্লস ডারউইন, এবং নিচে যে দুজন বিজ্ঞানীকে দেখছো এরা হলো স্টার্লিং এবং বেলিস। পরবর্তীকালে বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে উদ্ভিদের মুকুল আবরণী থেকে অক্সিন নামক হরমোন আবিষ্কার করেন। তাহলে এতদূর অবধি আমরা জেনেছিলাম 1881 বা 1905 খ্রিস্টাব্দে আমরা হরমোন নামটা শুনলাম। 1881 খ্রিস্টাব্দে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। এরপর পরবর্তীকালে বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে উদ্ভিদ দেহের উদ্ভিদের মুকুল আবরণী থেকে, মুকুল আবরণী মানে উদ্ভিদের যে মুকুল থাকে, ডগা যেটাকে আমরা বলি, মুকুল আবরণী থেকে অক্সিন নামক হরমোন আবিষ্কার করেন। এক ধরনের হরমোন আবিষ্কার করেছিলেন এবং সেই হরমোনের কি নাম দিয়েছিলেন? অক্সিন। তাহলে এই যে চারটে এখানে পয়েন্ট আছে, প্রত্যেকটা সাল এবং বিজ্ঞানীর নাম এবং তারা কোথায় দিয়ে আবিষ্কার, কোথায় কোন পরীক্ষা থেকে আমরা হরমোন উপস্থিতি আমরা জানতে পারছি, সেগুলো প্রত্যেকটা মুখস্থ করবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখা যাক। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলি। উদ্ভিদ হরমোন কাকে বলে আমরা আগেই জেনে এসেছি। সেই উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলি এবার আমরা জানবো। উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো উৎস। উদ্ভিদ হরমোন কোথা দিয়ে উৎপত্তি হয়? উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। তাহলে কোথা দিয়ে উৎপন্ন হয় উদ্ভিদ হরমোন? প্রধানত কাণ্ড ও মূলের এক হচ্ছে কাণ্ডের অগ্রভাগে, একদম মাথায় অগ্রভাগে, এবং মূলের অগ্রস্থ এবং মূলের আগায় ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট। উদ্ভিদ হরমোন কোথা দিয়ে উৎপন্ন হয়? ভাজক কলা থেকে সৃষ্টি হয় উদ্ভিদ হরমোন। এবং সেটা কোথায় কোথায় কোথায়? প্রধানত কাণ্ড এবং মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এছাড়াও ভ্রূণ, মুকুল, বীজপত্র, বীজের যে পত্র হয়, বীজের যে আবরণী থাকে, সেই বীজপত্র, ভ্রূণের মুকুলে মুকুলিত পত্র, যে পাতাটা এখনো মুকুলিত হয়নি, পাতাটা বড় হবে, মুকুলিত পত্র সেটাকে আমরা বলছি। সেই মুকুলিত পত্রে এবং শস্য ও ফল ইত্যাদিতে উদ্ভিদ হরমোনের উপস্থিতি পাওয়া যায়। তাহলে টোটাল কোথায় আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ হরমোনের উৎস? কোথায় উদ্ভিদ হরমোন উৎপত্তি হচ্ছে? ভাজক কলা থেকে উৎপন্ন হচ্ছে মেইনলি। এবং কোথাকার ভাজক কলা? সেটা হচ্ছে উদ্ভিদের প্রধানত কাণ্ড এবং মূলের অগ্রস্থ মানে আগার বা সামনের ভাজক কলা থেকে উৎপন্ন হচ্ছে। এছাড়াও কোথায় থেকে কোথায় উৎপন্ন হচ্ছে? ভ্রূণ, মুকুল, বীজপত্র, মুকুলিত পত্র, শস্য, ফল ইত্যাদিও উদ্ভিদ হরমোনের উৎসস্থল। পরিবহনের ধরন। উদ্ভিদ হরমোন কোন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বা সারা দেহে ছড়িয়ে পড়ছে? সেটা হলো উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায়। এর আগে আমরা পড়লাম উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয় এবং জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ হরমোন বাহিত হয়। কোন কলার মাধ্যমে? জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে। উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয়। আর কোন কলার মাধ্যমে উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে? জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে। ঠিক আছে। উদ্ভিদ হরমোনের কাজ কি কি কাজ হয় উদ্ভিদ হরমোনের, সেটা আমরা জানি। প্রথম হলো উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। দ্বিতীয়, হরমোন উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এগুলো বুঝিয়ে বলার কিছুই নেই, তোমরা পুরোপুরি এটা মুখস্থ করবে। কি কি কাজের সঙ্গে উদ্ভিদ হরমোন যুক্ত, বা উদ্ভিদ দেহে কি কি কাজ করে? উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় করছে। হরমোন উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করছে, এগুলো আমরা জেনে এসেছি একটু আগেই।
উদ্ভিদের বৃদ্ধি এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। তাহলে উদ্ভিদ হরমোনের কি এই কাজটা কি উদ্ভিদের বৃদ্ধি এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। এটা আমরা পয়েন্ট আমরা ডিটেলসে নেক্সট আমরা পড়বো। তাহলে কি কি কাজ সেগুলো তোমরা জেনে নাও। আর চতুর্থ হলো উদ্ভিদের হরমোন ফুলের উৎপত্তি ও পরিস্ফুটন, পরিণতি এবং যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। তাহলে কোন চারটে কাজ করে উদ্ভিদ হরমোন? উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। দ্বিতীয়, হরমোন উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তৃতীয়, উদ্ভিদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তৃতীয়টা, উদ্ভিদের বৃদ্ধি ও কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। আর চতুর্থ হলো উদ্ভিদের হরমোন ফুলের উৎপত্তি ও পরিস্ফুটন, পরিণতি এবং যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। তাহলে এই চারটে হলো উদ্ভিদ হরমোনের কাজ। এটা তোমাদের পুরো এটা মুখস্থ করে রাখতে হবে যে উদ্ভিদ হরমোনের কি কি কাজ। এখানে বোঝানোর কিছু নেই, একটু আগেই বলেছি এবং ডিটেলসে নেক্সটে আমরা দেখব। নেক্সট টপিক যাই। আচ্ছা, উদ্ভিদ হরমোনের কাজের পরে উদ্ভিদ হরমোনের পরিণতি। উদ্ভিদ হরমোন যে কাজ করছে এত কিছু, যে কোষের মধ্যে রাসায়নিক সমন্বয় করছে, আরো যে কাজগুলো করছে সেই কাজের পরে উদ্ভিদ হরমোনের পরিণতি কি হচ্ছে? উদ্ভিদ হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাহলে পরিণতি কি? উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। অক্সিন, উদ্ভিদ হরমোন কি কি আছে? অক্সিন, জিববেরেলিন, আর আমি এখানে দুটো পয়েন্ট রেখেছি, আরো একটা উদ্ভিদ হরমোন আছে কি, সাইটোকাইনিন। এখানে দুটো জানলেই হবে। মেন আমরা কি জানছি? উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। সরি, অক্সিন আলোর উপস্থিতিতে বা আইএএ অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। আইএএ মানে হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই যে অক্সিন হরমোন আলোর উপস্থিতিতে বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। আর জিববেরেলিন, এগুলো হচ্ছে একটা একটা উদ্ভিদ হরমোন। অক্সিন, জিববেরেলিন, একটু আগে আমরা পড়ে আসলাম না, অক্সিন উদ্ভিদ হরমোন নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী ভেন্ট। কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে। সেই অক্সিন উদ্ভিদ হরমোন আলোর উপস্থিতিতে বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ নামক উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয় বা ধ্বংসপ্রাপ্ত হয়। কারণ আমরা জানি যে হরমোন ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় এবং শরীর থেকে নির্গত হয়ে যায়। আর একটা উদ্ভিদ হরমোন জিববেরেলিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এগুলো হলো উৎসেচক। জিববেরেলিন তাহলে জিববেরেলিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা যেহেতু এখানে উৎসেচকের কথা বললাম, তাহলে এখানে হরমোন ও উৎসেচকের মধ্যে কি ডিফারেন্স হয় সেটা আমরা জেনে নিই। হরমোন অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয় আর উৎসেচক সজীব কোষে উৎপন্ন হয়। তাহলে হরমোন কোথা দিয়ে উৎপন্ন হচ্ছে? হরমোন অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়, মানে কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা কোষ থেকে উৎপন্ন হচ্ছিল। আর উৎসেচক কি হচ্ছে? সজীব কোষে উৎপন্ন হচ্ছে। হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না, ব্যতিক্রম হচ্ছে কি লোকাল হরমোন। আমি একটু আগেই বললাম যে ব্যতিক্রম লোকাল হরমোন, যে কিনা যেখানে উৎস হয়, যেখানে উৎপত্তি হয় সেখানেই ক্রিয়া করে। আর সাধারণত হরমোন উৎসস্থলে ক্রিয়া করে না। আর উৎসেচক উৎপত্তি স্থলে ও অন্যত্র জায়গায় ক্রিয়া করে। উৎপত্তি স্থলেও ক্রিয়া করতে পারে বা অন্যান্য জায়গায়ও ক্রিয়া করতে পারে। হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, উৎসেচক ক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে বা ধ্বংস হয় না। আমরা এতটুকু জানি উৎসেচক সম্পর্কে। পরে যখন উৎসেচক টপিক আসবে সেই সময় আমরা উৎসেচক সম্পর্কে আরো ডিটেলসে জানবো।
তাও যদি তোমাদের কৌতূহল হয় আমি উৎসেচক সম্পর্কে কিছু কথা বলে দিই। উৎসেচক এমন একটা জিনিস যে বিক্রিয়ার হারকে কেবলমাত্র বাড়াতে পারে বা কমাতে পারে। উদ্ভিদের দেহে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎসেচক অংশগ্রহণ করতে পারে এবং সেই বিক্রিয়ার হারকে এরা কি করে বাড়ায় বা কমিয়ে দেয়। কিন্তু এরা কখনোই কোনো রাসায়নিক বিক্রিয়া, উদ্ভিদ দেহের কোনো রকম কোনো বিক্রিয়া এরা শুরু করতে পারে না। এরা কেবলমাত্র বিক্রিয়ার হারটাকে বাড়াতে বা কমাতে পারে। উদাহরণস্বরূপ বলি, ধরো তোমার সামনে তুমি দেখছো তুমি বাজারে গেছো, দেখলে তুমি বাজারে একটা ঝগড়া, দুটো মানুষের মধ্যে ঝগড়া হচ্ছে বা কথা কথা কাটাকাটি হচ্ছে, একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে গিয়ে তুমি উপস্থিত হলে, তুমি কি করলে? তুমি দেখলে যে তাদের মধ্যে একজন, যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে তাদের মধ্যে একজন অন্যায় করেছে এবং একজন ন্যায় কথা বলছে। তুমি কি করলে? যে তুমি একটা পরিস্থিতি হলো, প্রথম পরিস্থিতিতে তুমি কি করছো? দুটো পরিস্থিতির কথা বলবো। প্রথম পরিস্থিতি তুমি কি করলে? যে অন্যায়ভাবে কথা বলছে বা অন্যায় করেও চেঁচিয়ে কথা বলছে, তুমি তার উপরে রেগে গেলে এবং তুমি তার উপরে চেঁচামেচি শুরু করলে বা তাকে মারধর করলে। তাহলে তার উপরে যখন তুমি জোরে চেঁচামেচি করলে বা তাকে মারধর করলে, তাহলে তোমার আশেপাশে আরো যারা রয়েছে তারাও ঝগড়ার মধ্যে ইনভলভ হবে এবং আলটিমেটলি কি হবে? ঝগড়াটা দুজনের মধ্যে যতটুকু হচ্ছিল সেটা আরো বড় আকারে ধারণ করবে বা সেটা আরো বেড়ে যাবে, খুব দ্রুত বড় হয়ে যাবে। এটা প্রথম পরিস্থিতি এটা হতে পারে। দ্বিতীয় পরিস্থিতি কি হতে পারে? তুমি যদি সুবিবেচক হও, তুমি সেখানে উপস্থিত হলে এবং দুজনের মধ্যে মধ্যস্থতা করলে, দুজনের কাছ দিয়ে শুনলে কি ব্যাপার, কি হলো, কি হয়েছে, শুনে তুমি মধ্যস্থতাকারী হিসেবে গিয়ে দুজনের সাথে কথা বলে ঠান্ডা করলে বা তাদেরকে মিউচুয়াল করলে, তাদেরকে বোঝালে যে এরকম করতে নেই বা এটা করা ঠিক নয়, বা তুমি তাদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত করলে। তারা প্রথমে যতটা উত্তেজিত হয়ে কথা বলছিল, তুমি গিয়ে তাদেরকে হ্যান্ডেল করে সেই উত্তেজনার মানটা তুমি কমিয়ে দিলে বা ঝগড়াটাকে স্তিমিত করে দিলে। তাহলে প্রথম পরিস্থিতিতে তুমি যে কাজটা করলে, ধরে নাও যে ঝগড়া বা ঝামেলাটা এটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। সেখানে রাসায়নিক বিক্রিয়াটা উৎপন্ন হয়েছে কোথায়? বাজারে বা এখানে উদ্ভিদে যে কোনো জায়গায় একটা বিক্রিয়া উৎপন্ন হতে পারে। তাহলে আমি সেই যে রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হলো, তুমি সেখানে উপস্থিত হচ্ছ কি হিসেবে? উৎসেচক হিসেবে। তুমি সেখানে গিয়ে প্রথম পরিস্থিতি যেটা করলে, উত্তেজনা বাড়িয়ে দিলে এবং ঝগড়া বাড়িয়ে দিলে, মানে রাসায়নিক এক্ষেত্রে তাহলে কি করলে? রাসায়নিক বিক্রিয়ার হারটাকে তুমি বাড়িয়ে দিলে উৎসেচক হিসেবে। একটা রাসায়নিক বিক্রিয়া শুরু হয়েছিল, নর্মাল ভাবে শুরু হয়েছিল, তুমি সেখানে উৎসেচক হিসেবে গিয়ে উপস্থিত থেকে অনুঘটক হিসেবে, উৎসেচক মানে অনুঘটকের কাজ করে। অনুঘটকের কাজ কি? বাড়ানো বা কমানো কোনো জিনিস, কোনো ঘটনাকে। তো তুমি কি সেখানে গিয়ে উৎসেচক হিসেবে গিয়ে কি করলে? বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দিলে। ঝগড়ার হারটাকে বাড়িয়ে দেওয়া মানে কি? বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দিলে। দ্বিতীয় পরিস্থিতি কি করলে? তুমি সেখানে গিয়ে ঝগড়ার হারটা কমিয়ে দিয়েছো, তাদেরকে বুঝিয়ে পারিয়ে ঠান্ডা করে দিয়েছো, মানে বিক্রিয়ার হারটাকে কমিয়ে দিয়েছো। সেখানেও তুমি উৎসেচক হিসেবেই কাজ করেছো। তাহলে দুই এক উৎসেচক হয়ে দুই ধরনের কাজ করেছো। তাহলে উৎসেচক হিসেবে যে প্রথম পরিস্থিতিতে যে কাজটা করেছো, সেই কাজটা হচ্ছে তুমি ধনাত্মক অনুঘটক হিসেবে কাজ করেছো বা পজিটিভ অনুঘটক হিসেবে কাজ করেছো। উৎসেচক দুরকম ভাবে কাজ করে, এক হচ্ছে ধনাত্মক অনুঘটক হিসেবে, আর এক হচ্ছে ঋণাত্মক অনুঘটক হিসেবে বা নেগেটিভ অনুঘটক হিসেবে কাজ করে। পজিটিভ অনুঘটকের কাজ কি? বিক্রিয়ার হারকে সর্বদা বাড়িয়ে দেওয়া। আর নেগেটিভ অনুঘটকের কাজ কি? বিক্রিয়ার হারটাকে কমিয়ে দেওয়া। ওকে,
আশা করি বুঝতে পেরেছো উৎসেচক কি বা উৎসেচকের কাজ কি, উৎসেচকের কোথা দিয়ে উৎপন্ন হচ্ছে, এবং উৎসেচক সমগ্র ক্রিয়ার পরে কিন্তু ধ্বংস হয়ে যায় না, যেমনটাই থাকে শুরুতে তেমনই অপরিবর্তিত থাকে। চলো এবার আমরা নেক্সট পার্ট দেখি। উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। উদ্ভিদ হরমোনকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে অক্সিন, 2 জিববেরেলিন, 3 হলো সাইটোকাইনিন। এখানে আমরা প্রথম উদ্ভিদ হরমোন সম্পর্কে আমরা জানি, তাহলে তিন ধরনের উদ্ভিদ হরমোনকে আমরা দেখতে পাচ্ছি। 1 হলো অক্সিন, 2 জিববেরেলিন এবং 3 হলো সাইটোকাইনিন। তাহলে 3টে উদ্ভিদ হরমোন সম্পর্কে আমরা জানবো এবার। প্রথম হলো অক্সিন উদ্ভিদ হরমোন। অক্সিন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। একটু আগে আমি যেটা বললাম, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা সংক্ষেপে আমরা IAA দিয়ে বোঝাই। এই অক্সিন উদ্ভিদ হরমোনের রাসায়নিক সংকেতটা তোমরা জেনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। C10H9O2 এবং N। C ফর কার্বন, H ফর হাইড্রোজেন, O ফর অক্সিজেন আর N ফর নাইট্রোজেন। অক্সিন হরমোন আমরা কাকে বলছি? উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে, ভ্রূণ মুকুলাবরণীতে, বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে অক্সিন বলছি। তাহলে ভালো করে দেখো, খেয়াল করো, অক্সিন কাকে বলছে? উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে। কোথায় অক্সিন থাকে? উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে, ভ্রূণ মুকুল আবরণীতে, বর্ধনশীল পাতার কোষে, যে পাতাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেই পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত। সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত, এই শব্দ দুটো খুবই ইম্পর্টেন্ট। অক্সিন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। হ্যাঁ, ভালো করে মনে রাখবে এটা। অক্সিন ট্রিপ্টোফ্যান নামক, এই যে এখানে লিখেছি অক্সিন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়, তাই এখানে বলছে সংশ্লেষিত এবং নাইট্রোজেন ঘটিত। যেহেতু নাইট্রোজেনের উপস্থিত উপাদান হিসেবে, তাই নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল, তারা অক্সিন কি প্রকৃতির? আম্লিক প্রকৃতির। আম্লিক প্রকৃতির হয়, সংজ্ঞা দিয়েই আমরা সব জানতে পারবো। তাহলে অক্সিন হলো আম্লিক প্রকৃতির। তো যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে অক্সিন বলে। তাহলে সর্বোপরি অক্সিনের কাজ কি? উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করা বা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করা। তাহলে উদ্ভিদের উৎস কোথায়? উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে। এই অক্সিনের উৎস হচ্ছে উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে, ভ্রূণ মুকুল আবরণীতে, বর্ধনশীল পাতার কোষে। এরপরে এটা কি জানছি? সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত। কোথা দিয়ে সংশ্লেষ হয় অক্সিন? ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড দিয়ে সংশ্লেষিত হয়। সংশ্লেষিত আর নাইট্রোজেন ঘটিত, যেহেতু নাইট্রোজেন হচ্ছে রাসায়নিক সংকেতে তোমরা দেখলে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে। তো নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাহলে এরা কি প্রকৃতির? আম্লিক প্রকৃতির। এবং এদের কাজ কি? এদের কাজ হলো সর্বোপরি উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করা। তারপর আমরা কি যাচ্ছি? উৎস। উৎস তো সংজ্ঞার মধ্যেই আমরা জানতে পারলাম। মূল উৎস হলো কাণ্ড ও মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতার কোষ, প্রস্ফুটিত পুষ্পমঞ্জরি, মানে যে ফুলের মঞ্জরিটা এখনো পুরোপুরি প্রস্ফুটিত হয়নি, সেই প্রস্ফুটিত পুষ্পমঞ্জরি এবং ফলে অক্সিন দেখা যায়। অক্সিনের ক্রিয়া প্রধানত অন্ধকারে ভালো হয়। অক্সিনের ক্রিয়া তাহলে কখন ভালো হয়? অন্ধকারে। অক্সিন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়, এটা এক্ষুনি বললাম। আচ্ছা, অক্সিনের রাসায়নিক উপাদান। অক্সিন কি কি দিয়ে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি? অক্সিনের রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এখানে এই নাইট্রোজেন উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মাধ্যমিকে কোশ্চেনে আসে যে নাইট্রোজেন বিহীন এক ধরনের উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও।
তো এখানে তো অক্সিজেনে নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হলো কি, এই যে 2 নম্বর উদ্ভিদ হরমোন জিব্বেরেলিন। জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানে নাইট্রোজেন নেই, আমরা দেখতে পাই না। তাহলে এটা মনে রাখবে যে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোনকে অক্সিন, সাইটোকাইনিন এরা নাইট্রোজেন যুক্ত, আর নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনকে সেটা হলো জিব্বেরেলিন। এবার অক্সিজেনের প্রকারভেদ সম্পর্কে জানি। অক্সিন কয় প্রকার হয়? প্রাকৃতিক অক্সিন এবং কৃত্রিম অক্সিন। প্রাকৃতিক অক্সিন কি কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA এবং ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা IBA, এগুলিকে আমরা প্রাকৃতিক অক্সিন বলছি। এগুলি আমরা উদ্ভিদ দেহে প্রাকৃতিকভাবে উদ্ভিদ দেহে এর উপস্থিতি পাওয়া যায়। আর কৃত্রিম অক্সিন যেগুলো কৃত্রিমভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ, যেগুলো ল্যাবে তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন, বা আলাদাভাবে তৈরি করা যায়, সেগুলো হলো কৃত্রিম অক্সিন। কৃত্রিম অক্সিন কেন বলছি? কারণ এই যে কৃত্রিম অক্সিন সেটা পুরোপুরি প্রাকৃতিক অক্সিনের যেমন কাজ, ঠিক তেমনই কাজ এদেরও, এই কৃত্রিম অক্সিনেরও। তাই নাম অক্সিনই থাকছে, কিন্তু কৃত্রিমভাবে তৈরি হচ্ছে। তো সেগুলো কি কৃত্রিম অক্সিন গুলো? ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড বা IPA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বা NAA, আর নেক্সট কি 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা 2,4-D এর রাসায়নিক সংকেত বা রাসায়নিক নাম। তাহলে কি কি কৃত্রিম অক্সিন? ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড আর 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটাই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রাকৃতিক অক্সিনের নাম বলো, কৃত্রিম অক্সিনের নাম বলো, যে কোনো একটি কৃত্রিম অক্সিন বা যে কোনো একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখছি অক্সিনের কাজ। তাহলে অক্সিনের কাজ কি? অক্সিন উদ্ভিদ হরমোনের কাজ হলো অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা কি? পরের ছবিটাতে দেখো, পাশের ছবিটাতে একটা উদ্ভিদ রয়েছে এবং উদ্ভিদের কি আছে? অগ্রমুকুল আছে। এই যে জায়গাটা একদম সামনের উপরের জায়গাটা, এগুলিকে আমরা কি বলি? অগ্রমুকুল। এটা একটা নর্মাল উদ্ভিদ এবং তার একটা অগ্রমুকুল রয়েছে। থাকলে যেমন দেখায় নর্মালি একটা উদ্ভিদ, খুব বেশি শাখা প্রশাখা নেই, ঠিক আছে। পরের ছবিটাতে দেখো, সেই অগ্রমুকুলটাকে আমরা যদি কেটে দিই, কোনো উদ্ভিদের অগ্রমুকুলটা যদি আমরা কেটে দিই, তাহলে কি হচ্ছে? আমরা দেখো বেশি শাখা প্রশাখা দেখছি, বেশি পাতা দেখছি, বেশি ডালপালা, মানে কাক্ষিক মুকুল। এগুলোকে আমরা কাক্ষিক মুকুল বলি। এই কাক্ষিক মুকুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কখন? যখন আমরা উদ্ভিদের অগ্রমুকুলটাকে কেটে ফেলছি, হ্যাঁ, তখন কাক্ষিক মুকুলের বা পার্শ্বীয় মুকুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর যখন আমরা অগ্রমুকুলটা কাটছি না নর্মাল উদ্ভিদে, তখন পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের সংখ্যা অতটা ছিল না, নর্মাল ছিল। কিন্তু যেই মাত্র আমরা কাক্ষিক মুকুল কাটছি, কাটার ফলে দেখো উদ্ভিদটা অনেকটা ঝাঁকড়া হচ্ছে, বা ডালপালা, ব্রাঞ্চ অনেক বেড়ে যাচ্ছে। কাক্ষিক মুকুল, পার্শ্বীয় মুকুল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার যখন আমরা এই বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদের অগ্রভাগে যখন আমরা আবার অক্সিন দিয়ে দেব, তখন এদের এই পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল যেমন ভাবে ঝাঁকড়া হয়ে বেড়ে উঠছিল, সেই বেড়ে ওঠাটা কি হবে? বেড়ে ওঠাটা বন্ধ হয়ে যাবে বা ব্যাহত হবে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? তাহলে সেই বৃদ্ধিপ্রাপ্ত গাছের অগ্রভাগে যদি আমরা অক্সিন দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই উদ্ভিদের বৃদ্ধিটা, এই পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিটা ব্যাহত হবে। তাহলে এই যে উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়া আমরা লক্ষ্য করছি, এই শারীরবৃত্তীয় ক্রিয়াটাকে আমরা কি বলছি? অগ্রস্থ প্রকটতা। তাহলে আমরা এক লাইনে কি জানবো?
যে আমরা নর্মাল উদ্ভিদের অগ্রমুকুল থাকলে উদ্ভিদের পাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুলের সংখ্যা বৃদ্ধি হয় না, ব্যাহত হয়। কিন্তু যখন যেই মাত্র আমরা অগ্রমুকুল কেটে ফেলি তখন উদ্ভিদের কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুল বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং উদ্ভিদটা অনেকটা ঝাঁকড়া হয়ে ওঠে। আবার যখন সেই বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদের মাথায় অক্সিন দিয়ে দিই, সেটা আবার সেই কাক্ষিক মুকুল এবং পার্শ্ব মুকুলের বৃদ্ধি তখন ব্যাহত হয়। তাহলে এই শারীরবৃত্তীয় ক্রিয়াটাকে আমরা কি বলি? অগ্রস্থ প্রকটতা। নেক্সট আমরা কি দেখছি? কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। অক্সিন কোষ বিভাজন, উদ্ভিদ দেহের কোষ বিভাজিত করতে সহায়তা করে এবং কোষের আয়তন বৃদ্ধি করে। এর ফলে কি হয়? উদ্ভিদ দেহের সামগ্রিকভাবে বৃদ্ধি ঘটে। কোষের মধ্যে কোষ গহ্বর সৃষ্টি করে কোষের আয়তন বৃদ্ধি ঘটায়, যার ফলে উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটে। এছাড়াও মূলের বৃদ্ধিতে সহায়তা করে। হ্যাঁ, উদ্ভিদের মূলের বৃদ্ধিতেও অক্সিন সহায়তা করে, আর ফলের বৃদ্ধিতেও সহায়তা করে। আর ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই অক্সিনের জন্য উদ্ভিদের অঙ্গ আলোর দিকে, যে ফটোট্রপিক চলন আমরা দেখেছিলাম, যে উদ্ভিদের অগ্রভাগ আলোর দিকে মুভ করছে, সেটা কিসের জন্য হচ্ছে? এই অক্সিনের ফলে। উদ্ভিদের অগ্রভাগের যে দিকটা আলোর দিকে বেঁকে যাচ্ছে, ঠিক তার বিপরীত দিকে অক্সিন সঞ্চিত হয় উদ্ভিদ কাণ্ডে, এবং সঞ্চিত হওয়ার ফলে সেই জায়গায় কোষ দ্রুত বিভাজিত হয় এবং উদ্ভিদের অগ্রভাগ আলোর দিকে বেঁকে যায়। তাহলে এটা কিসের জন্য হয়? এই অক্সিনের উপস্থিতির কারণে। তাহলে কি জানলাম? এটা ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে অক্সিনের কাজ হলো অগ্রস্থ প্রকটতা, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধিতে সহায়তা করে, মূলের বৃদ্ধিতে সহায়তা করে, ফলের বৃদ্ধিতে সহায়তা করে এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা হলো গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এতদূর অবধি পুরোটা বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও বোঝার সমস্যা হয় আমাকে বলো, আমি বলে দেব। চলো, ভেরি গুড। তাহলে আজ আমাদের পড়া এই অবধি থাকলো। নেক্সট টপিক পরের ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।